বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রভাষক তাপস শশীদ, সমাজ বিজ্ঞান বিভাগ, আলমনা সরকারি কলেজ। কোভিড-19 এর চরম দুঃসময়ে তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় বাসায় আছো এবং ভালোই আছো। তোমাদের শ্রেণী কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা সরকারি কলেজের অনলাইন কার্যক্রম চলছে এবং আজকে আমি তোমাদের ক্লাস নিব সমাজ বিজ্ঞানের প্রথম পত্রের 7ম অধ্যায়। আজকের বিষয় সামাজিকীকরণ প্রক্রিয়া, দ্য প্রসেস অফ সোশ্যালাইজেশন। এটি সমাজ বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রত্যয় এবং এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রতি বছরই প্রশ্ন আসে। সামাজিকীকরণ প্রক্রিয়াটা কি? আমরা যদি সহজ ভাষায় বলি, একজন ব্যক্তি সমাজে বসবাস করতে হলে তাকে সামাজিক মানুষ হিসাবে গড়ে ওঠার যে নিয়ম কানুনগুলো মেনে চলতে হয়, এইটি সামাজিকরণ প্রক্রিয়া। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে সামাজিক মানুষে পরিণত হয় না, অর্থাৎ জন্মগ্রহণ করার পরে তাকে ব্যক্তির সংস্পর্শে আসতে হয়। শুধু ব্যক্তির সংস্পর্শে আসলেই কি সে সামাজিক মানুষে পরিণত হয়? না, শুধু ব্যক্তির সংস্পর্শে আসলেই সে সামাজিক মানুষে পরিণত হয় না। সামাজিক মানুষে পরিণত হতে গেলে তাকে আরো কিছু জিনিসের সাথে মিশতে হয়, আরো কিছু নির্দিষ্ট বাহন আছে, নির্দিষ্ট মাধ্যম আছে, যার মাধ্যমে সে একজন পূর্ণাঙ্গ নাগরিক হিসাবে বেড়ে ওঠে। এখন দেখো, বিভিন্ন সমাজ বিজ্ঞানীরা সামাজিকীকরণ সম্পর্কে কি বলেছে। সমাজবিজ্ঞানী অগবার্ন এবং নিমকভ বলছে, সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস by which the individual learns to conform to norms of the group. Socialization is the process by which the individual learns to conform to norms of the group. যে পদ্ধতির মাধ্যমে ব্যক্তি দলের আদর্শ মেনে চলতে শেখে তাকে সামাজিকীকরণ বলে। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস কি বলছে? কিংসলে ডেভিস বলছে, একটা মানব শিশু যে প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয় অথবা সামাজিক মানুষে পরিণত হয়, সেই মানুষে পরিণত হওয়াটাকেই সামাজিকীকরণ প্রক্রিয়া বলে। সামাজিকীকরণ প্রক্রিয়া কি? একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অর্থাৎ একটা মানব শিশু জন্মগ্রহণ করার পরে মৃত্যুর আগ পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকে। অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পরে একটা শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় এবং শেষ হয় কখন? তার মৃত্যুর আগ পর্যন্ত। সামাজিকীকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন বাহন বা মাধ্যম বিভিন্নভাবে কাজ করে। অর্থাৎ একটা মানুষ সামাজিকীকরণের ক্ষেত্রে, সামাজিক মানুষ হিসাবে বেড়ে ওঠার ক্ষেত্রে কি কি বাহন বা কি কি মাধ্যম তার জীবনে প্রভাব ফেলে, তার মাধ্যমে সে সামাজিকীকরণের প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে, এটা আমি আলোচনা করছি। পরিবার। মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড কি বলছেন? তিনি বলছেন, একজন শিশুর ব্যক্তিত্ব নির্ভর করে কি? একজন শিশুর ব্যক্তিত্ব নির্ভর করে তার পিতামাতার ব্যক্তিত্বের উপর, অর্থাৎ তার পিতামাতার ব্যক্তিত্ব তার জীবনের উপরে প্রভাব ফেলে। দেখো, শিশুর পরিবার, এই যে পরিবারের কথা বলা হচ্ছে, সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন অথবা মাধ্যম হলো পরিবার। শিশু পরিবারে ভূমিষ্ঠ হয়, পরিবারে সে বড় হয়, পরিবারেই তার জীবনের প্রাথমিক সময়টা অতিবাহিত করে। এখন দেখো, পরিবারের শিশু সামাজিকরণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক, পিতামাতা। সামাজিকরণের ক্ষেত্রে শিশু পিতামাতার সাথে তাদের পিতামাতার সম্পর্ক কেমন, অর্থাৎ যে শিশু সামাজিকরণের যে পরিবারে জন্মগ্রহণ করেছে তার পিতামাতার পারস্পরিক সম্পর্ক কেমন,
তাদের জীবনযাত্রা, তাদের চালচলন, তাদের কথাবার্তা শিশুর কিন্তু মানব জীবনে প্রভাব পড়ে। যদি পিতামাতা খারাপ আর নিজেদের ভিতরে দ্বন্দ্ব কলহে লিপ্ত থাকে, যদি পিতামাতা সব সময় সন্তানকে সময় না দিয়ে তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে, তাহলে কি হয়? সেই প্রভাবটা সন্তানের উপর পড়ে। এখনকার আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে তাদের সন্তানদের অভিভাবকরা সময় দিচ্ছে না। হয়তো পিতা এসে তার কাজে ব্যস্ত, মা তার কাজে ব্যস্ত, সন্তান কার কাছে যাবে? যার কারণে সন্তানের সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ প্রক্রিয়াটা ঠিকমতো সম্পূর্ণ হচ্ছে না। এটা গেল 1 নম্বর বিষয়, যে পিতা মাতার সম্পর্কটা কেমন সে সংসারে। দ্বিতীয় হলো পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক কেমন। অর্থাৎ পিতামাতার সাথে সন্তানের সম্পর্কটা কেমন। যদি পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক বন্ধুসুলভ হয়, যদি পিতামাতা সন্তানের সাথে ভালো ব্যবহার করে, যদি পিতামাতা সন্তানের সাথে নম্র ভদ্র ব্যবহার করে, তাহলে সামাজিকরণ প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে আগায়। অনেক সময় আমরা দেখি অনেক পরিবারের সদস্য, অনেক পিতামাতা সন্তানদের সাথে উগ্র আচরণ করে, সন্তানদের সাথে রাগারাগি করে, অকারণে তাদের ভীতি সৃষ্টি করার চেষ্টা করে, তাদের ভয়, অনেক সময় তাদের পড়ালেখার ক্ষেত্রে আমরা ভীতি দেখাই, অর্থাৎ যদি সে না পড়ে তাকে ভয় দেখানো হয়। এই জিনিসগুলো যদি হতে থাকে তাহলে কি হয়? এই জিনিসগুলো হতে থাকলে সন্তান সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার সোশ্যালাইজেশন অর্থাৎ তার সামাজিকরণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয় নম্বরে ভাই বোনের সাথে সম্পর্ক, অর্থাৎ পরিবারের যদি আরো ভাই বোন থাকে, এই ভাই বোনদের সাথে তাদের সম্পর্কটা কেমন। এই ভাই বোনদের সাথে তাদের সম্পর্কটা কেমন। যদি ভাই বোনদের সাথে সম্পর্কটা ভালো হয়, যদি তাদের সাথে আচার আচরণ তারা মিলেমিশে থাকে, তাহলে কি হয়? তাহলে কিন্তু পরিবারের সামাজিকরণটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে পিতামাতার সম্পর্ক কেমন, পিতামাতার সম্পর্ক কেমন। এরপরে কি দেখলাম? সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক কেমন। 3 নম্বরে আমরা কি দেখলাম? পরিবারে ভাই বোনদের ভিতরে সম্পর্ক কেমন। আমরা জানি শিশুর ব্যক্তিত্ব বিকাশে বংশগতি মূল উপাদান। অনেকে বলেছে, অনেক সমাজবিজ্ঞানী বলছে বংশগতি সেখানে মূল উপাদান। সংস্কৃতি কি করে? সংস্কৃতি নকশা তৈরি করে, আর পরিবার সেটাকে লালন পালন অর্থাৎ সেটাকে তৈরি করে কার? পরিবারের সদস্যরা। এই জন্য পরিবারকে বলা হয় শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র। এখানে কিন্তু একটা শিশু আস্তে আস্তে বেড়ে ওঠে, এবং এখানে যে শিক্ষাটা সে পায়, পরবর্তী যে প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে এই শিক্ষাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই শিক্ষা যদি ঠিকমতো সম্পূর্ণ না হয়, তাহলে ভবিষ্যতে যে সামাজিকরণের আর যে বাহনগুলো আছে, এই বাহনগুলো কিন্তু সেই শিশু ঠিক মতো নিতে পারে না। অর্থাৎ প্রথম শিক্ষাটা যদি তার ঠিক মতো না হয়, পরবর্তী জীবনে সে ক্ষতিগ্রস্ত হয়। তার ভিতটা কি? তার সামাজিকরণের ভিত বা বেসটা হলো পরিবার। তাই সামাজিকরণের ক্ষেত্রে পরিবারের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখো, বাংলাদেশের যে পরিবার ব্যবস্থা, এই পরিবার ব্যবস্থার ভিতরে বিভিন্নতা দেখা যায়। আমরা যদি আগের পরিবারগুলা দেখি, আমাদের ঐতিহ্যবাহী যে যৌথ পরিবার ছিল, বর্ধিত পরিবার ছিল, এই পরিবারগুলো আস্তে আস্তে ভেঙে গেছে। নগরায়ন, শিল্পায়ন, শিক্ষা, তথ্য প্রযুক্তির বিকাশ, নারীর ক্ষমতায়ন, বিভিন্ন কারণে এই পরিবার ব্যবস্থা ভেঙে গেছে। পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণে আমাদের সোশ্যালাইজেশনের ক্ষেত্রেও কিন্তু ভিন্নতা দেখা যাচ্ছে। বিভিন্ন পরিবারে বিভিন্নভাবে সামাজিকরণের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। অর্থাৎ যৌথ পরিবারে যেভাবে একটা শিশু সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন হচ্ছে, হয়তো একক পরিবারে সেটা হচ্ছে না।
এই ভিন্নতা থাকা সত্ত্বেও সামাজিকরণে কিন্তু পরিবারের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এরপরে সামাজিকীকরণের আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম আমি তোমাদের আলোচনা করব। সেটা কি? শিক্ষা প্রতিষ্ঠান। দেখো, একটা শিশু পরিবারের থেকে প্রথম আনুষ্ঠানিক যে শিক্ষা শুরু হয় তার এই শিক্ষা প্রতিষ্ঠানে। পরিবারে সে ক্যাজুয়ালি থাকে, পরিবারে সে স্বাভাবিক একটা মানুষের মতো জীবনযাপন করে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যখনই সে ঢুকে তাকে একটা নিয়ম, তাকে একটা শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করতে হয়। অর্থাৎ নিয়মের মধ্যে তার জীবন প্রথম শুরু হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সে কিন্তু দেশপ্রেমে জাগ্রত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ আছে, অ্যাসেম্বলি আছে, সেখানে সে জাতীয় পতাকাকে সম্মান জানাচ্ছে, সেখানে সে শপথ গ্রহণ করছে, সেখানে সে জাতীয় সঙ্গীত গাচ্ছে। এর মাধ্যমে কি হচ্ছে? তার দেশপ্রেম জাগ্রত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের সাথে তার যে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, এই সম্পর্কটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া পরিবার থেকে গ্রহণ করা সম্ভব না। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে সে বিভিন্ন জিনিস শিখতে পারছে। শিক্ষা প্রতিষ্ঠানে যে শিশুরা আছে সেই শিশুদের সাথে মিশে খেলাধুলা করছে, শিশুদের সাথে সে বিভিন্ন জিনিস তথ্য বিনিময় করছে। এর মাধ্যমে সে পরিবারের বাইরে প্রথম একটি আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করছে। পরিবার, আমাদের যে বিদ্যালয়ে যে শিক্ষাটা, প্রাথমিক শিক্ষা, শুধু ক্লাসের শিক্ষাটাই না, ক্লাসের বাইরেও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে। সেটা ক্রীড়া প্রতিযোগিতা হতে পারে, সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে, বিতর্ক প্রতিযোগিতা হতে পারে। এর মাধ্যমে শিশু কি করছে? এর মাধ্যমে শিশু কিন্তু বাইরের জগৎ সম্পর্কে একটা আলাদা শিক্ষা অর্জন করছে, এবং পাঠ্যপুস্তকের মাধ্যমেও সে আমাদের দেশ, পৃথিবীর সমস্ত বিষয় জ্ঞান অর্জন করতে পারছে। এই জ্ঞানটা কি হচ্ছে? অর্থাৎ এই যে শিক্ষা জীবনের জ্ঞান পরবর্তীতে তার চাকরি জীবন থেকে আরম্ভ করে শেষ জীবন পর্যন্ত শিক্ষা জীবনের এই জ্ঞান কিন্তু তার কাছে গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা মাধ্যম আছে, দেখো, সঙ্গী দল। আমেরিকান সমাজবিজ্ঞানী থ্রাসার প্রায় 1000 শিশুদের উপরে গবেষণা করে দেখেছেন যে শিশুদের সামাজিকরণের ক্ষেত্রে একে অপরের সম্পর্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ শিশুরা মিলামিশার মাধ্যমে যে সামাজিকরণ প্রক্রিয়াটা সম্পন্ন করে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আবার আমেরিকান আর একজন মনোবিজ্ঞানী তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে বস্তি এলাকায়, অর্থাৎ নিম্ন শ্রেণীর এলাকায় বসবাস করে যেসব জনগণ বসবাস করে, তাদের সন্তানদের যেভাবে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন হচ্ছে, সেটা কিন্তু উচ্চ স্তরের সন্তানদের হচ্ছে না। কারণ নিম্ন শ্রেণীর মহল্লায় যারা বসবাস করে তাদের সন্তানরা কি করছে? তাদের সন্তানরা বিভিন্ন পাড়া, মহল্লা, স্টেশন, রেল লাইন এগুলা জায়গায় বসবাস করছে। তাদের সোশ্যালাইজেশন, তাদের সামাজিকীকরণ প্রক্রিয়া আর ধনিক শ্রেণীর সন্তানদের সামাজিকীকরণ প্রক্রিয়ার ভিতরে অনেক পার্থক্য দেখা যাচ্ছে। সঙ্গী দল সামাজিকীকরণের ক্ষেত্রে এটা কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ। কারণ পরিবারের পরে বিদ্যালয়, এবং বিদ্যালয়ের পরে অবসর সময়ে আমাদের যারা শিশু, আমাদের যারা সন্তান, তারা তাদের সঙ্গীদের সাথে সময় কাটাচ্ছে, তারা খেলাধুলা করছে, তারা একসাথে গল্প গুজব করছে। খেলাধুলার ভিতরে কি তাদের খেলাধুলার সাথে সাথে তারা তাদের নেতৃত্ব গুণে প্রকাশ করছে। হয়তো কোনো খেলা হচ্ছে, একজনকে তারা ক্যাপ্টেন নির্বাচন করলো, যে ক্যাপ্টেন নির্বাচিত হলো তার অধীনে অন্যান্যরা খেলাধুলা করছে, ক্যাপ্টেনের নির্দেশ তারা মানছে, সেখানে তাদের নেতৃত্ব গুণ তৈরি হচ্ছে, এবং নেতৃত্ব মেনে নেওয়ার একটা শিক্ষা তারা সেখান থেকে পাচ্ছে। এই সাথে সাথে আমরা কি দেখছি? এই সাথে সাথে দেখছি যে আমেরিকান যে সমাজ বিজ্ঞানীর কথা বললাম, উনি বলেছে যে
শিক্ষার্থীরা যে সঙ্গী দল যদি খারাপ হয়, সঙ্গী দল যদি আদর্শচ্যুত হয়, সেখানে অনেক সময় ভালো শিশুরাও খারাপ শিশুদের সংস্পর্শে এসে খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য সঙ্গী দলের ভূমিকা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে আমাদের সামাজিক অবক্ষয়, নৈতিকতার অবক্ষয়ের কারণে আমাদের অভিভাবকরা অনেক সময় বাচ্চাদের এগুলা নিয়ে আমরা খুব ভয়ে থাকি যে আমার সন্তান কার সাথে মিশছে, ঠিক মতো মিশছে নাকি, যার সাথে মিশছে সে ভালো না খারাপ। এই জন্য সঙ্গী দল আমাদের সামাজিকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্ম, এরপরে সামাজিকীকরণের যে প্রত্যয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো ধর্ম। প্রাচীন কাল থেকেই সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন এই ধর্ম। প্রাচীন কাল থেকেই প্রতিটা মানুষের জীবনে সামাজিকরণের মাধ্যম হিসাবে ধর্ম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে আমাদের যে ভারতীয় উপমহাদেশের মানুষ আমরা অত্যন্ত ধর্মপ্রাণ, আমরা ধর্মকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। যার কারণে কি হচ্ছে, আমাদের পরিবারের যারা সন্তান তারা ধর্মীয় বিধিবিধান ঠিক মতো মেনে চলছে, ধর্মীয় আদর্শের পথে চলছে। যদি ধর্মীয় আদর্শ বিধিবিধান ঠিক মতো মেনে চলে, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে সামাজিকরণ প্রক্রিয়াটা খুব সহজ হয়। এবং ধর্মের সাথে থেকে সামাজিকরণ প্রক্রিয়া যত সহজে হয়, অন্যান্য মাধ্যমে এটা কিন্তু অনেক কঠিন। ধর্মীয় অনুশাসন, ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শিশুরা প্রভাবিত হচ্ছে। তারা ধর্মীয় আদর্শে আদর্শিত হয়ে তারা কিন্তু সামাজিকরণের প্রক্রিয়াটা সম্পূর্ণ করছে। সেই জন্য শুধু আমাদের মুসলিম অধ্যুষিত দেশ আমাদের এই বাংলাদেশ, সেই সাথে সাথে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধর্মের লোক আমরা একসাথে বসবাস করি। আমাদের দেশে অনেক সুন্দর ধর্মীয় সম্প্রীতি আমরা লক্ষ্য করি, যার কারণে ধর্মীয় অনুশাসন, ধর্মীয় সম্প্রীতি আমাদের সামাজিকরণের ক্ষেত্রে ভূমিকা রাখছে। এরপরে বর্তমান সময়ের সামাজিকরণের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয় গণমাধ্যম এখনকার যুগে সবচেয়ে আলোচিত বিষয়। আমরা যদি আগের কথা চিন্তা করি, 80 দশকে 90 দশকের কথা চিন্তা করি, তখন দৈনিক পত্রিকা বের হতো হাতে গোনা। সবাই কিন্তু ঠিকমতো পত্রিকা পড়ার সুযোগ পেত না। তখন বিদ্যুতের এই রকম ব্যবহার ছিল না, গ্রামে গ্রামে বিদ্যুৎ ছিল না, যার কারণে আমরা টিভি রেডিও এগুলা ঠিক মতো ব্যবহার করতে পারিনি। ইদানিংকালে বাংলাদেশের প্রতিটা গ্রাম এখন বিদ্যুতের আলোয় আলোকিত, যার কারণে কি হচ্ছে, শুধু জাতীয় দৈনিক না, স্থানীয় ভাবেও পত্রিকা বের হচ্ছে। দেখো, গণমাধ্যম মূলত দুই প্রকারের, একটা হলো প্রিন্ট মিডিয়া, একটা হলো ইলেকট্রনিক মিডিয়া। দুইটা গণমাধ্যমের দুইটা জিনিসই আমাদের জীবনে একটা গুরুত্ব বহন করে। প্রিন্ট মিডিয়া বলতে আমরা পেপার পত্রিকা, জার্নাল, বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা, এগুলাকে আমরা প্রিন্ট মিডিয়া বলতে পারি। ইলেকট্রনিক মিডিয়া বলতে আমরা সাধারণত কি বুঝি? ইলেকট্রনিক মিডিয়া বলতে আমরা টিভি, রেডিও, ইন্টারনেট, ফেসবুক, টুইটার সবকে আমরা কি বলতে পারি? আমরা ইলেকট্রনিক মিডিয়া বলতে পারি, তাই না? এই দুইটা মিডিয়া মানুষকে সামাজিকরণের ক্ষেত্রে উদ্বুদ্ধ করছে, সামাজিকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই গণমাধ্যম। গণমাধ্যমের এই ভূমিকা বর্তমান সময়ে আরো বেশি হয়েছে। অতীতে যে ভূমিকাগুলো ছিল, বর্তমানে কিন্তু গণমাধ্যমের ভূমিকা আরো দিন দিন বেশি বাড়ছে। আজকে তোমাদের যে অনলাইন ক্লাস নিচ্ছি, এটাও কিন্তু গণমাধ্যমের একটা ভূমিকা। অনলাইন অনেক ক্লাস লাইভ হয়, সেখানে তোমরা প্রশ্ন করতে পারো, উত্তর দিতে পারো, তাই না? গণমাধ্যমের এই ব্যবহারের ফলে কিন্তু আজকে অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণ করতে পারছো, তাই না? অনলাইনের এই যে ক্লাস, এটাও কিন্তু গণমাধ্যমের ভূমিকা। তাই গণমাধ্যম মানুষের সামাজিকরণের ক্ষেত্রে ভূমিকা রাখছে, এবং যত দিন যাচ্ছে গণমাধ্যমের কিন্তু এই ভূমিকা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে।
সামাজিকীকরণের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বাহন রাষ্ট্র। এই রাষ্ট্র কিভাবে ব্যক্তির সামাজিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করে? রাষ্ট্রকে আমরা অনেক সময় কর্তৃত্ববাদী বলতে পারি, অর্থাৎ ব্যক্তিকে সামাজিকরণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রাষ্ট্র বাধ্য করে তাকে সামাজিকরণ করতে। অর্থাৎ ব্যক্তি যখন কোনো খারাপ কাজে লিপ্ত হয় কিংবা খারাপ কাজ করার চেষ্টা করে, রাষ্ট্র তার নিজস্ব ক্ষমতা বলে সেই কাজে তাকে বিরত রাখে। যার কারণে আমাদের সামাজিকরণের অন্যান্য মাধ্যমগুলো অনেক সময় যে স্বইচ্ছায় সামাজিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করে, কিন্তু রাষ্ট্র অনেক ক্ষেত্রে ব্যক্তিকে সামাজিকরণ হতে বাধ্য করে, যার ফলে ব্যক্তি কিন্তু সামাজিক হতে বাধ্য হয়। এই রাষ্ট্রের ভূমিকা কিন্তু অতীতে যেমন ছিল এখনো আছে। তাই সামাজিকরণের ক্ষেত্রে বর্তমানে আধুনিক রাষ্ট্রগুলো আরো বেশি ভূমিকা পালন করছে। রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে সামাজিকরণের ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা সবচেয়ে অনেক বেশি। এরপরে দেখো, সামাজিকীকরণের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বাহন আত্মীয় স্বজন এবং প্রতিবেশী। আমাদের বাংলাদেশ, আমরা অত্যন্ত বন্ধুবৎসল। আমরা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের সাথে একসাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। আমাদের ভিতর যে সম্প্রীতির বন্ধন পৃথিবীর অনেক দেশেই নেই। আত্মীয় স্বজনের সাথে আমাদের যে সম্পর্ক গড়ে ওঠে, ঠিক পাড়া প্রতিবেশীদের সাথেও ঠিক একই প্রকারের একটা সম্পর্ক গড়ে ওঠে। যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো সমস্যা হোক, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী আমরা কিন্তু ছুটে আসি। আমাদের যে কোনো বিপদে আমার পাড়া প্রতিবেশী সবসময় চলে আসে। আমাদের আত্মীয় স্বজনরা আমাদের বিপদে আপদে সবসময় আমাদের পাশে থাকে। অর্থাৎ এই যে সম্পৃক্তিটা পৃথিবীর অন্য দেশে খুব কমই আছে। এই সম্পৃক্তির কারণে সামাজিকীকরণ প্রক্রিয়ায় আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের একটা ভূমিকা আমরা দেখতে পাই। বিশেষ করে আমাদের মতো বাংলাদেশে এই ভূমিকাটা অনেক ক্ষেত্রে বেশি। আমার সন্তান কোথায় কি করছে, আমার সন্তান ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে, অনেক সময় প্রতিবেশীরা এই ব্যাপারে সতর্ক থাকে। প্রতিবেশীদের কারণেই সন্তানরা অনেক সময় অনেক খারাপ কাজ, অনেক কাজ থেকে বিরত থাকে। কি কারণে? প্রতিবেশীদের সাথে পারস্পরিক সম্পর্ক সবার ভালো। অর্থাৎ আমার যে প্রতিবেশী, তার সাথে আমার যে সম্পর্ক, এই সম্পর্কের কারণেও অনেক সময় সামাজিকরণ প্রক্রিয়া আরো দ্রুত এবং সুন্দরভাবে সম্পূর্ণ। যার কারণে সামাজিকীকরণ প্রক্রিয়ায় আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের একটা ভূমিকা আছে। এরপরে আমরা দেখি বিনোদনমূলক অনুষ্ঠান। দেখো, সামাজিকীকরণ এমন একটা প্রক্রিয়া, এর বিভিন্ন বাহন আছে। আমরা আজকে আলোচনা করছি কিছু গুরুত্বপূর্ণ বাহন, এর বাইরেও কিন্তু বিভিন্ন বাহন আছে। সেই বাহন অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে অনেক জায়গায় সামাজিকরণ প্রক্রিয়া অনেক ক্ষেত্রে মানুষের কাজে লাগতে পারে। যেমন এর ভিতরে ছোট্ট একটা বাহনের কথা বলি, বিনোদনমূলক অনুষ্ঠান। বিনোদনমূলক অনুষ্ঠান বলতে কি বোঝাচ্ছে আমরা? বিনোদনমূলক অনুষ্ঠান বলতে বিভিন্ন গান, বিভিন্ন নাটক হতে পারে, খেলাধুলার মাধ্যমে হতে পারে, সাহিত্য পাঠের আসর হতে পারে। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে একজন ব্যক্তি সামাজিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যক্তি জ্ঞান অর্জন করে। তার জীবনের অনেক জিনিস এর মাধ্যমে সে দেখতে পারে। অর্থাৎ তার জীবনের ছবি এই বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে সে দেখতে পারে। তার জীবনের অনেক অধ্যায় এখান থেকে খুলে যায়। সে অনেক জ্ঞান অর্জন করতে পারে, বাস্তব জীবনের অনেক কিছু সম্পর্কে জানতে পারে।
যার কারণে কি হচ্ছে, বিনোদনমূলক অনুষ্ঠানও কিন্তু সামাজিকরণের ক্ষেত্রে আমাদের ভূমিকা কম নেয়। প্রিয় শিক্ষার্থীরা, সামাজিকরণের যে বাহনগুলো নিয়ে এখন আমি তোমাদের সামনে আলোচনা করলাম, এগুলা মূলত সামাজিকরণের মূল বাহন। এর বাইরেও বিভিন্ন বাহন, বিভিন্ন জিনিস ব্যক্তিকে বিভিন্নভাবে সামাজিকরণ করতে পারে। এই প্রক্রিয়াটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। দেখো, আমাদের সুস্থ শরীর এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য কি দরকার? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার, এই বিষয়গুলা কি আমাদের শরীর গঠনের জন্য দরকার, যেটাকে বলা হয় ব্যালেন্স ফুড। এই ব্যালেন্স ফুড কি করে? এই ব্যালেন্স ফুড একটা ব্যালেন্স ম্যান তৈরি করে। ঠিক সামাজিকরণ প্রক্রিয়াও ঠিক একই রকম একটা ব্যালেন্স ফুডের মতো। আমার পরিবারের সামাজিকরণ প্রক্রিয়া ঠিক মতো হলো, আমি পারিবারিক শিক্ষা ঠিক মতো পেলাম, কিন্তু ওই প্রক্রিয়া, অন্যান্য প্রক্রিয়াগুলা আমার জীবনে ঠিক মতো কার্যকর হলো না। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সামাজিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। আমার জীবনে সামাজিক বিচ্যুতি ঘটতে পারে, আমি অপরাধ করতে পারি। অর্থাৎ সামাজিকীকরণ এমন একটা প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তি সমাজের আদর্শ, রীতিনীতি, নিয়ম, প্রথা এগুলা মেনে চলবে। এর মাধ্যমে সমাজ অর্জিত, সমাজ কাঙ্ক্ষিত আচরণ করবে। এই সমাজকাঙ্ক্ষিত আচরণের মাধ্যমে সে সমাজস্থ মানুষ হিসাবে গড়ে উঠবে। সমাজস্থ মানুষ হিসাবে গড়ে ওঠার ফলে কি হবে? সমাজে সে তার মূল্যায়নটা পাবে এবং সুস্থ মানুষ হিসাবে সে বেঁচে ওঠার সাথে সাথে সে সমাজের একটি আদর্শ নাগরিক হিসাবে বেড়ে উঠবে এবং রাষ্ট্রের, আমাদের সমাজের একটি সম্পদে সে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থীরা, সামাজিকরণ প্রক্রিয়া একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই প্রক্রিয়া কি করে? ওই প্রক্রিয়া অনেকটা চলন্ত ট্রেনের মতো। অর্থাৎ তুমি এই ট্রেনে উঠবা, উঠার পরে এই প্রক্রিয়া চলমান থাকতে থাকবে, এই প্রক্রিয়া চলমান থাকবে সবসময়, তাই না? মৃত্যুর আগ পর্যন্ত এই প্রক্রিয়া মানুষের জীবনে চলমান থাকবে। তাহলে আমরা আজকের যে আলোচনার বিষয়, তোমাদের আলোচনার বিষয় ছিল যে সামাজিকীকরণ প্রক্রিয়া কি, তাই না? সামাজিকীকরণ প্রক্রিয়া কি, সামাজিকীকরণ প্রক্রিয়ার বাহন সমূহ কি। আজকে তোমাদের আলোচনা করা হলো সামাজিকীকরণ প্রক্রিয়া কি, সামাজিকীকরণ প্রক্রিয়ার বাহন সমূহ কি এবং তাদের ভূমিকা কি। আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে সহজ ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে সামাজিকরণের যে মাধ্যমগুলো আছে, সামাজিকরণের যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলো আমাদের কিভাবে সামাজিক মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের যেটুকু আমি শেখানোর চেষ্টা করলাম, তোমরা বাসায় পাঠ্য বই দেখে এর সাথে মিলিয়ে নিবা এবং সামাজিকরণের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা বাসায় ভালো করে পড়াশোনা করবে। ধন্যবাদ সবাই।